সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভাষার নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং রাজেকুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আমরা আলোচনা করবো। আলোচনার আগে একটু আমরা গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নিই, তারপর আলোচনা করবো। গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের রোডম্যাপ আর নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি রাজনৈতিক দলগুলোর, প্রস্তাবগুলো নিয়ে সংস্কারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দাবি মির্জা ফখরুলের, ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার কঠোর নির্দেশ, কুমিল্লায় ত্রাণ বিতরণ। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী জনতার লাশ ভ্যানে স্তূপ করার দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আবারও আলোচনায় পুলিশের নৃশংসতা ও গণহত্যা, রুখতে হবে শিক্ষক লাঞ্ছনা, স্থানীয় প্রশাসনকে নির্দেশ উপদেষ্টার, রাষ্ট্র সংস্কার চাইলে সংবিধান সংস্কারেরও জরুরি অভিমত বিশিষ্টজনদের। কমেছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিনের দাম, আজ থেকে কার্যকর। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক লুটপাটের সমালোচনা উপদেষ্টার। মোটা দাগে আসলে এই ছিল আমি ডক্টর আসাদুজ্জামান রিপন আপনাকে দিয়েই শুরু করতে চাই, যেহেতু আজকে গতকাল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, এবং সেই বৈঠকেই রাজনৈতিক দলগুলো বিভিন্ন সুপারিশ তুলে ধরেছে এবং নির্বাচনী রোড ম্যাপটির কথা তারা তুলে এনেছে। এবং এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যখন জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর বলেছিলেন যে তার ভাষণে কোনো রোড ম্যাপ বা নির্বাচন কোন দিকে যাবে সেটি আসলে বলা হয়নি। নির্বাচনী রোড ম্যাপে দ্রুত নির্বাচনী এবং সংস্কারগুলোর কথা বলা হয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এখন দেশের যে পরিস্থিতি, গণ অভ্যুত্থানের পর যে দেশ যেভাবে চলছে সেই অনুযায়ী আসলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কিনা বা রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা সেটি আসলে করা সম্ভব কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ইতিপূর্বে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রতিটি সরকার, পার্টিকুলারলি যদি এভাবে যদি বলি, যেমন আমরা যদি এই সরকারকে যদি বলি এটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জনগণের মানে সাধারণ মানুষের অভিপ্রায়ের সরকার, তাই না? ঠিক মুক্তিযুদ্ধের পরে ৭২ সালে যে সরকারটি প্রতিষ্ঠিত সেটাও জনগণের অভিপ্রায় সরকার, মুক্তিযুদ্ধ পরবর্তী জনগণের অভিপ্রায় সরকার সেটা। তো জনগণের অভিপ্রায় সরকার যখন ক্ষমতায় আসে তখন নিঃসন্দেহে তাদের একটা কর্মপরিকল্পনা জাতির সামনে তো তুলে ধরতে হয়। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থান সম্পর্কে আমরা জানি যে মানুষের এক ধরনের আকাঙ্ক্ষা আছে। বিষয়টা তো একেবারেই মানে ৩ সপ্তাহ আগে ইট ওয়াজ এ কোটা মুভমেন্ট। ৩ সপ্তাহের মধ্যে তো এটা তো কোটা মুভমেন্ট থাকে নাই। মানে স্কুলের ছাত্রছাত্রীদের তো কোটা কোনো বিষয় ছিল না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের কোনো সাধারণত দে ডোন্ট গো ফর কি বলে সিভিল সার্ভিস, মানে মোস্টলি কেউ যায় না তা বলছে না, মানে সাধারণত এরকম থাকে না। তো সবাই তো অংশগ্রহণ করেছে, শ্রমিক অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষ মেহনতি মানুষ অংশগ্রহণ করেছে, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে, অভিভাবকের অংশগ্রহণ করেছেন। মোটা দাগে বলা যেতে পারে যে সরকারের ব্যাপারে গত ১৬-১৭ বছর ধরে মানুষের যে ক্ষোভ ছিল, বঞ্চনা ছিল, হতাশা ছিল, নির্বাচন ভোটাধিকার থেকে বঞ্চনা বলে সমস্ত দিক থেকে গণতন্ত্রহীনতা, মানবাধিকার বিরোধী প্রতিটি পদক্ষেপ, আপনি আলোচনা শুরুতেই যে আপনার মানে পুলিশের নৃশংসতা বললেন, এই ইত্যকার ঘটনাবলিতে মানুষ চূড়ান্তভাবে বলতে চেয়েছে যে তুমি এখন নামো, তোমাকে যেতে হবে। এই তুমি নামো, তুমি যাও, এটা নানাভাবে নানা ফরম্যাটে বিভিন্ন সময় জনগণ বলেছে। বাট ফাইনালি তারা এই ৫ তারিখে চূড়ান্ত মানে মুভমেন্টের মধ্য দিয়ে বলেছে এবং শেখ হাসিনাকে পালাতে হয়েছে দেশ ছেড়ে। একটা কথা আপনাকে আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা মানে বলতে চাই সেটা আমাদের একেবারেই মানে আপনার দক্ষিণ এশিয়ার কথা ধরেন, যদি বলি শ্রীলঙ্কার রাজা পাকসের কথা যদি ধরি, আমরা যদি আপনার ইরানের কথা যদি ধরি, ইউরোপের কথা যদি ধরি, বিভিন্ন দেশে যারা রাষ্ট্র ক্ষমতা থেকে জনরোষে যারা পালিয়ে যায়, আপনার সাথে অফ দ্য রেকর্ডে অর্থাৎ আলোচনার শুরুতে আপনি বলছেন শেখ হাসিনা তো নতুন করে প্রথমবার পালায়নি, এর আগেও তো পালিয়েছে, সেই পালানো বা অথবা দেশটাকে হোয়াট এভার যেটা ওটা নিয়ে হয়তো একটা ব্যাখ্যা থাকবে যে 111 গভর্নমেন্ট থেকে কম্পেয়ার করছে তিনি চলে গেছে। এবার তো জেনারেল মাস সাধারণ জনগণ তাকে বাধ্য করেছে এবং জনরোষ থেকে বাঁচতে তিনি পালিয়েছেন। এটা তো 111 ছিল না, অন্য সময় তা ছিল না। সুতরাং ইটস এ নিউ ফেনোমেনা তাকে যেটা ফেস করতে হয়েছে। এই জাতীয় জনরোষের মুখে যারা পালিয়ে যায় কোনো শাসক, সেটা বিট উইথ বাংলাদেশ অর শ্রীলঙ্কা অর এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কেউ কখনো আর
রাজনীতি তারা কাম ব্যাক করেন, রাষ্ট্র ক্ষমতায় তারা ফিরে আসেন না। এই ব্যাপারে আমি যাদের মধ্যে ন্যূনতম মানে কি বলে মানে কোনো মানে কি বলে সংকোচ অথবা তাদের মানে অন্য কোনো কিছু যদি মনে থাকে তাদেরকে ক্যাটেগরিক্যালি বলতে চাই পৃথিবীর ইতিহাসে নাই। কারণ এটা একটা রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি তো একটা বিজ্ঞান, তাই না? এই বিজ্ঞানে পলাতকের কোনো জায়গা থাকে না, সোজা কথা, তাই না? আচ্ছা, তো এখন শেখ হাসিনার বেলা, আওয়ামী লীগের বেলা সেটাই ঘটেছে। আপনি দেখেন আজকে প্রায় 3 সপ্তাহের মতো হলো আপনার মানে মানে গভর্নমেন্ট ইয়ে করেছে, কি বলে, পালিয়েছে। তার শাসকদের সাধারণ সম্পাদকের একটু শব্দ শুনেছেন? শোনেননি। অন্য কারো কোনো টু শব্দ শুনেছেন? শোনেননি। তো এটা এতটা অন্যায় কাজ তারা করেছে। যেমন আমি আসার আগে একটা ইউটিউবে শুনছিলাম, তৃতীয় মাত্রা বলে একটা অনুষ্ঠানে, সেখানে শুনছিলাম বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ হিস্ট্রি, যেটা আপনার যে ডাকাতিটা হলো, এই ডাকাতিটা এতদিন তো সরকার, তদানীন্তন সরকার বলতে চেয়েছে এটা হ্যাক হয়েছে, হ্যাকারদের পাল্লায় পড়েছে। এটা ছিল তাদের একটা লুটপাটটাকে আড়াল করার জন্য মানে একটা হ্যাকিং বিষয়গুলো মানে ছড়িয়ে দেওয়া। কিন্তু আজকের এই বিষয়টি এটা প্রবাবলি গতকাল কি তৃতীয় মাত্রা প্রচার হয়েছে, আজকে আমি মানে দেখেছি সেখানে আইটি এক্সপার্ট যিনি এটা তদন্ত করার জন্য, বা যেটা বলে থার্ড পার্টি এক্সপার্ট হিসেবে যিনি গিয়েছেন, মিস্টার তানভীর এরকম কেউ গিয়েছেন, তারা তদন্ত করেছিলেন। তারা যেই প্রশ্নগুলো সরকারের সামনে তুলে ধরেছিলেন, যে এখানে বাংলাদেশ ব্যাংকের আপনার যে নির্দিষ্ট মানে রুম, যেটা মানে যেখানে রিজার্ভের ব্যাপারগুলো থাকে, আমি খুব টেকনিক্যালি বিষয়গুলো বলতে পারছি না, বাট এটা বলতে পারি যে যেই জায়গায় অন্য কারো অ্যাক্সেস থাকার কথা না, বা থাকলে সেটা টিভিতে মানে ফুটেজ থাকার কথা, দেখা গেলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফুটেজ গায়েব হয়ে গেছে। তারপরে যে ভদ্রলোক মানে আপনার এই মানে ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য সরকার নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে, প্রতিষ্ঠানের মানে একজন কর্মকর্তা হিসেবে তিনি গিয়েছিলেন, তাকে আপনার গোয়েন্দা সংস্থা ডিজিডিএফআই তাকে তুলে নিয়েছিল, তাকে গুম করেছিল, ইত্যাদি ইত্যাদি। এবং সব কিছুর মধ্য দিয়ে যেটা মানে স্পষ্ট যে এটার পেছনে আপনার তৎকালীন মানে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে তারা এটার মধ্যে ইনভলভ ছিল, এই টাকা পাচারের পেছনে, এই ব্যাংকটাকে ডাকাতি করেছেন। এই যে আপনার এই বিলিয়ন মানে 8 বিলিয়ন, মোর দেন $8 বিলিয়ন যে আপনার হয়ে গেল, চুরি হয়ে গেল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে, এটা খুব ছোটোখাটো বিষয় না। আচ্ছা, যাই হোক, তো এখন কথা হচ্ছে কি যে এই এন্টায়ার বিষয়টা আপনি মানে গণহত্যা বলেন, লুটপাট বলেন, টাকা পাচার বলেন, হোয়াট এভার, মানবাধিকার লঙ্ঘন, এগুলো সব কিছু মিলিয়ে যদি বলি, এমনি একটি পরিস্থিতি থেকে তো মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে ওই অন্ধকার জায়গায় ফেরত না যাওয়া, একটা নতুন প্রভাতের সূচনা করা। এই তো বিষয়টা। বাংলাদেশের মানুষকে যেন আবার গণতন্ত্র নিয়ে যাতে আবার মানে হাহুতাশ করতে না হয়, ভোট নিয়ে যাতে হাহুতাশ করতে না হয়, জবাবদিহিতার ব্যাপার যাতে হাহুতাশ করতে না হয়। আমাদের দেশের রাষ্ট্রের তো পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অর্থাৎ প্রজাতন্ত্রের মালিক জনগণ। ফান্ডামেন্টালি এটাই তো সত্য। কিন্তু আসলে কি প্রজাতন্ত্রের মালিক কি জনগণ ছিল কখনো? তো প্রজাতন্ত্রকে জনগণের মালিকানি নিয়ে আসা, অথবা শাসন ব্যবস্থায় রাষ্ট্রীয় কাঠামোতে জনগণের ক্ষমতায়ন, এম্পাওয়ারমেন্ট অফ দ্য পিপুল বলতে যে কথাটা আমি বলতে ভালোবাসি, পছন্দ করি, তো এই ব্যবস্থার জায়গাগুলোতে নিতে হলে আপনি সেটা বিচার বিভাগ বলেন, সেটা রাজনীতিকদের বেলায় বলেন। আমরা শুধুমাত্র রাজনীতিকদের জবাবদিহিতার ব্যাপারটা কিছুটা জানি, যে 5 বছর পর পর যখন ইলেকশন হয় তখন তাহলে এমপি সাহেবরা মানে 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 পসিবল এমপি ক্যান্ডিডেটস তারা একটা হলফনামা দেন। সেটা কিন্তু 5 বছরে কখনই আপনার এটাকে পর্যালোচনা করা হয় না, যে যিনি ধার দেনা করে, যেমন আমি যদি বিগত মানে আইটি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ হোসেন পলক বা কি পলক ইত্যাদি, তিনি ধার করে দেনা করে তারপরে আপনার কি বলে এটাকে দানের টাকা নিয়ে তিনি ইলেকশন করেছেন। উইদিন 5 ইয়ার্সের পরের বছর হলো আপনার দেখেন তিনি 100 কোটি টাকার মালিক হয়ে গেলেন। অর্থাৎ এটার মধ্যে কোনো জবাব দিতে ছিলেন। তারপরের বছর তিনি আরও ফুলে পেঁপে উঠলেন। তার স্ত্রী টিউশনি করতেন একটা প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুল লাইক এরকম জায়গায়, সেখানে তার স্ত্রী শত কোটি টাকার মালিক হয়ে গেলেন। এটা কোনো পর্যালোচনা ছিল না। তো এখন তারপরেও রাজনীতিকদের বিষয়টা আমরা জানলাম, মানে জনগণ জানলো যে জবাবদিহিতা ছিল না, বা তিনি 100 কোটি টাকার মালিক হয়েছেন। আমাদের রাষ্ট্রে পুলিশের দারোগা 27টা বাড়ির মালিক হয়, 100 কোটি টাকার মালিক হয়। আমি একটু আমাকে আর কয়েকটা সেকেন্ড দেন। আমরা যে জানার কোনো সুযোগ আছে? আমার কি জানার সুযোগ আছে সিভিল সার্ভিসের একজন ডেপুটি সেক্রেটারি অথবা একজন জয়েন্ট সেক্রেটারি অথবা রিটায়ারমেন্টের সময় সেক্রেটারি অথবা সিনিয়র সেক্রেটারি, যে পর্যায়ে তিনি যান না কেন, তিনি কিভাবে টাকার মালিক হন, তিনি কিভাবে তার ছেলে মেয়েদেরকে বিদেশে চাকরিরত অবস্থায় বিদেশে পড়তে পাঠান, তাই না? এগুলো কি কখনো আমরা জানি? আমরা কি কখনো দেখেছি তাদের ছেলে মেয়েদের যে বিবাহ উৎসবে, বড় বড় রাজকীয় জায়গাতে বিবাহ উৎসব হয়, মানে বিয়ের অনুষ্ঠান হয়, সেখানে কি তারা তাদের মানে এনবিআর যে রিটার্ন ফাইল দিতে, কটা কর্মকর্তাকে আপনি দেখেছেন, কটা লোককে দেখেছেন যে তাদের ছেলে মেয়েদের বিয়ের খরচ কিছু তো হয়,
সেটা কি তারা উল্লেখ করেছেন? কখনো করেননি। তারা যে হজে যান সেইটা কি উল্লেখ করেছেন যে হজে যাওয়ার পেছনে আমার এত টাকা ব্যয় হয়েছে? বলেন না। তারা কি মেডিকেল ট্রিটমেন্টের জন্য ইভেন যদি ইন্ডিয়াও যান, আমি যদি সিঙ্গাপুর ব্যাংককের কথা বাদ দিই, সেটা কি তারা উল্লেখ করেন না? অর্থাৎ কোনো পর্যায়ে জবাবদিহিতাটা ছিল না। আমরা যেটা চাই সেটা পলিটিক্যাল পার্টিস, সিভিল সার্ভিস অ্যান্ড আদার সার্ভিসেস, পুলিশ বাহিনী, সমস্ত জায়গায় ইনক্লুডিং জুডিশিয়ারি, তাদের একটা জবাবদিহিতা থাকতে হবে। তো সেই জায়গাটায় রাষ্ট্রকে সেই জায়গাটি নিয়ে যেতে হবে। এটাকে যেটা মানে আমরা বলেছি রিফর্ম, আমাদের দলের তরফ থেকে বিভিন্ন পর্যায়ে আমরা একবার 10 দফা দিয়েছি। আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা ভিশন 2030 বলেছেন। ফাইনালি আমরা এটাকে সব কিছু সামারাইজ করে আমরা 31 দফা, মানে আপনার রাষ্ট্র মেরামতের জন্য 31 দফার কথা বলেছি। আমাদের ছেলেমেয়েরা রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, তাই না? সংস্কার তো হতে হবে, কারণ এই জায়গাটায় রাষ্ট্র থাকতে পারে না। একই বিষয় যে রোডম্যাপ দিচ্ছে, এই রোডম্যাপটি আসলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের উপর এক ধরনের চাপ তৈরির চেষ্টা না, আসলে যে রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো সেগুলো রয়েছে, এবং সেক্ষেত্রে রাষ্ট্র গঠন কি হবে? যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সেই শিক্ষার্থীরা, তারা তো বলছে একটি নাগরিক রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ সবার অংশগ্রহণ। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে এবং রাষ্ট্রের নাগরিকদের আসলে ভূমিকাটা কি হবে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা এত অল্প সময়ে আলোচনা করার মতো প্রশ্ন নয়। আসলে নাগরিকদের অংশগ্রহণ প্রশ্নটা অনেক ব্যাপক, উত্তরটা তো আরও বিস্তৃত। প্রশ্নটা কোন কোন ক্ষেত্রে নাগরিকরা অংশগ্রহণ করবেন? রিপন ভাই কয়েকটা কথা বলেছেন। নাগরিকদের কি জানার অধিকার থাকবে না যে রাষ্ট্রে সে আছে, যে রাষ্ট্রকে সে ট্যাক্স দেয়, সে ট্যাক্সের টাকাটা কীভাবে ব্যয় হয়? নাগরিকদের কি জানার অধিকার থাকবে না যে তার সন্তানদের জন্য কি ধরনের ভবিষ্যৎ নির্মাণ করতে যাচ্ছে রাষ্ট্র? এই রাষ্ট্রের নাগরিকদের কি জানার অধিকার থাকবে না যে যৌবনের শক্তি ক্ষয় করে যখন সে বার্ধক্যে উপনীত হবে, এই রাষ্ট্র তার জন্য কি সুরক্ষার ব্যবস্থা করবে? অথবা এই রাষ্ট্র ধর্ম নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে মানুষের গণতান্ত্রিকভাবে বেঁচে থাকার বা চলাফেরা করার অধিকারের কতখানি নিশ্চয়তা দেবে? নির্ভয়ে পথ চলতে পারার অধিকার, এর চেয়ে বড় অধিকার কি পৃথিবীতে আর কোনো আছে? মানে চাওয়ার অর্থে সেই কবে মার্টিন লুথার কিংয়ের একটা বিখ্যাত বক্তৃতা বলছে না, আই হ্যাভ এ ড্রিম। এরকম কত ড্রিম, কত স্বপ্ন আমাদের যে মানে ধুলায় মিশে যাচ্ছে, এগুলোর ব্যাপারে কি নাগরিকরা জানতে চাইতে পারবে না? এগুলো জানতে চাওয়ার একটা পরিবেশ লাগবে। আচ্ছা, জানতে চাইলেই কি সেটা রাষ্ট্র পূরণ করে দেবে? তা নাগরিকদের সেই আবার বলতে পারে অধিকারের সঙ্গে সঙ্গে কর্তব্যের প্রশ্নটাও থাকবে। তার জানতে চাওয়ার অধিকার যেমন থাকবে, তেমনি তার কর্তব্য থাকবে। নাগরিকরা কি কর্তব্য পালন করবেন? আচ্ছা, নাগরিকদের কর্তব্য পালন সেটা জবাবদিহিতার মধ্যে থাকবে, কিন্তু নাগরিকদের উপরে যারা ছড়ি ঘুরাবেন তাদের অবস্থাটা কী হবে? রিপন ভাই তো কয়েকটা কথা বলেছেন, আমি আর তার সঙ্গে দু একটা জিনিস যুক্ত করি। আচ্ছা, আমাদের একটা নির্বাচন কমিশন আছে, এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই না? এরা যে এত পচা, কীটদ্রষ্ট, এত মানে মানে বলবো যে জনগণের কাছে ছুঁড়ে ফেলে দেওয়ার মতন নির্বাচন, কখনো নিশিরাতের নির্বাচন, কখনো বিনা ভোটের নির্বাচন করেছিল, তারা কি কখনো এর জন্য জবাবদিহিতার মধ্যে পড়বে? তাদের জবাবদিহিতা নাই। তাদের একটা নির্বাচন কমিশনের নির্বাচনের সার্টিফিকেট দিয়ে দিলেন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। তাহলে সেইটার ফলে গোটা দেশে যে একটা অশান্তির আগুন জ্বলে উঠল, সেই নির্বাচন কমিশনের দায়বদ্ধতা কার কাছে থাকবে? আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলতে গেলে খুবই শেকি ফিল করি, কারণ এক সময় ওই বিচার বিভাগের একটু কথা বলতে গিয়ে আদালত অবমাননার হয়েছিল। ফলে বিচার বিভাগদের শুধু আমরা অর্থনৈতিক দুর্নীতির কথা বলবো না, এমন এমন রায় তারা প্রদান করেন যে রায়গুলো নিয়ে কথা বলতে হবে, কিন্তু আমি কথা বলতে পারবো না, তাহলে নাকি আদালত অবমাননা হয়ে যাবে। পুলিশের কথা তো রিপন ভাই বলেছেন। আচ্ছা, ডিজিএফআই নামে একটা সংস্থা আছে যার কাজ কি? রাজনৈতিক দলের নেতাদের হেনস্থা করা, কিংবা ওই যে বাংলাদেশ ব্যাংকের যিনি তদন্ত করতে গেলেন তাকে ধরে নিয়ে যাওয়া। তাহলে ডিজিএফআই এর কাজটা কি? জনগণকে এটা জানতে চাইবে না? এনএসআই এর কাজটা কি? না, এটা তো রাষ্ট্রের প্রধান, একটা রাষ্ট্রের প্রধান যিনি আছেন তিনি তো প্রতিষ্ঠানগুলোকে তার মানে স্বার্থে ব্যবহার করেন। আমি নাগরিকদের অধিকারের প্রশ্ন যদি বলি, নাগরিকদের কর্তব্যের কথা যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে বলি নাগরিক অধিকারের প্রশ্নের সঙ্গে এই প্রশ্নগুলো যুক্ত হয়ে আছে। কিংবা আজকে একটা ছোট্ট ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কি? আজকে রাত 12টা থেকে তেলের দাম কমানো হলো। আচ্ছা, কমানো হলো কি? পেট্রোল এবং অকটেনের দাম কমানো হলো লিটার প্রতি 6 টাকা করে, আর ডিজেল এবং কেরোসিনের দাম কমানো হলো 1 টাকা 25 পয়সা। বাংলাদেশে এবছর প্রাক্কলন করা হয়েছে যে 75 লক্ষ টন তেল লাগবে, তার মধ্যে প্রায় 55 লক্ষ টন হচ্ছে ডিজেল। আর আমাদের পেট্রোল এবং অকটেন এটা আমরা উপজাত হিসেবে পাই, আমাদের যে গ্যাস থেকে আমদানি করতে হয় না, সেটার আমাদের দামটা কমানো হলো 6 টাকা করে।
আর যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, এবং এর মধ্যে ছোট্ট দুটো ঘটনা ঘটবে। একটা হলো কি, ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষিতে এবং পরিবহনে। ঢাকা থেকে রংপুরের একটা বাস গেলে 100 লিটার তেল লাগবে, এখানে তার তেলের জন্য তার দাম কম দিতে হবে 125 টাকা। যাত্রী এখানে কয় টাকা সাশ্রয় পাবে? সম্ভাবনা নেই সাশ্রয় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে তেলের দাম কমার কারণে দিনে একটা বাস 2টা ট্রিপ দিলে সে হয়তো 250 টাকা করে প্রতিদিন তার সাশ্রয় হবে, মাসে তার ধরেন 7,500 টাকা সাশ্রয় হলো বাস মালিকের। কিন্তু যাত্রীর এখানে কী লাভ? কিন্তু শুনলো সে তেলের দাম কমেছে। তো এই ধরনের, তাহলে এখানে জবাবদিহিতার জায়গাটা কোথায়, মানে কতটুকু কমবে? লাভ হয়েছে যে অকটেনের দাম কমার কারণে রাষ্ট্রের খরচ কিছুটা কমবে আর কি। আচ্ছা, রাষ্ট্রীয় গাড়িগুলো বেশিরভাগ অকটেনে চলে। এইটাও একটা প্রশ্ন আছে। আচ্ছা, একজন সচিবালয়ের একজন সচিব, তিনি 2,500 সিসির উপরে কিংবা 4,500 সিসির গাড়ি কেন তিনি ব্যবহার করবেন? তিনি কোথায় যান? ভেরি ভ্যালিড কোশ্চেন। একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাকে 1,34,00,000 টাকা দামের গাড়ি দিতে হবে কেন? একই সমস্যা তো আমরা দেখেছি সংসদেও রয়েছে। এমপি হওয়ার পরে তারা এমপিদের প্রশ্ন আমি তো ধরলাম যে এমপিরা তারা পাওয়াটা উচিত নয়, নৈতিক প্রশ্ন। কিন্তু 3-4-5 কোটি টাকা খরচ করে এমপি হতে পারেন, তাহলে তাকে কেন শুল্ক মুক্ত গাড়ি দিতে হবে? 300 এমপি, তার নৈতিক প্রশ্ন, তিনি জনগণের উপর ট্যাক্স ইম্পোজ করবার জন্য পার্লামেন্টে তারা আলোচনা করছেন, নিজে ট্যাক্স ফ্রি গাড়ি নিচ্ছে, এটা নৈতিকতার প্রশ্ন আমি ধরলাম। এটা তো 300 জন। কিন্তু আমি যে শত শত এইরকম যে এই যে কর্মকর্তারা, একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রিপন ভাই বারবার বলছিলেন যে রাজনীতিবিদদেরটা তবু ধরা যায়, রাজনীতিবিদটা তবু দেখা যায়, কিন্তু রাষ্ট্রটার জনগণের দেয়া টাকা, ট্যাক্সের টাকা, যে টাকা জনগণের সেবার জন্য ব্যবহৃত হওয়ার কথা ছিল প্রজাতন্ত্রী হিসাবে, সেখানে জনগণকে প্রজা বানিয়ে যারা রাজার হালে থাকেন তাদের জবাবদিহিতাটা কোথা থেকে আসবে? ফলে সংস্কারের প্রশ্নের সঙ্গে এই দুটো জিনিস থাকবে। জনগণের অংশগ্রহণ এই দুটো জায়গায় থাকতে হবে। আমি ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমার অংশগ্রহণ আছে, সেবা পাওয়ার ক্ষেত্রে আমার অংশগ্রহণ কতটুকু থাকবে? আমার প্রশ্ন করার ক্ষেত্রে অংশগ্রহণ কতটুকু থাকবে? উত্তর পাওয়ার ক্ষেত্রে উত্তরটা যথার্থ হয়েছে কিনা সেটা যাচাই করার মতন জায়গা থাকবে কিনা? উত্তরটা যাচাই করব কোথায়? এটা ভোটের মধ্য দিয়ে। সে আমি এতদিন যে সরকার আমাকে পরিচালনা করেছে, তিনি ঠিক মতো পরিচালনা করেছেন কি করেননি সেটার উত্তরটা আমি দেবো একটা নির্বাচনের মধ্যে দিয়ে। ফলে একটু সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই জায়গাগুলোকে আমরা মনে করি যে একটা সংস্কারের একটা জায়গাতে আনতে হবে। সংস্কার কিন্তু আনলিমিটেড, এটা কিন্তু চলতেই থাকবে। যতদিন সমাজ চলবে ততদিন সংস্কার চলবে। এখন যদি রাজনৈতিক সংস্কার, সামাজিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্কার, সেই সমস্ত সংস্কার শেষ করে তারপরে আমি নির্বাচনে যাব, তাহলে এটা কিন্তু আর এক ধরনের ছোট্ট বিষয়, যেটা কি মানে সংস্কার দরকার না আমাদের পুনর্গঠন দরকার সবগুলো কাঠামোকে? আসলে পুনর্গঠন কথাটার অর্থ কি দাঁড়ায়? সংস্কারের মধ্যে দিয়ে তো পুনর্গঠন হবে, তাই না? অথবা আর একটা হতে পারে আমূল পাল্টে ফেলা। তা আমূল পাল্টে ফেলার মতন অবস্থা একটা বিপ্লবের মধ্যে দিয়ে হয়। তো সেরকম বিপ্লবী পরিস্থিতি তৈরি হলে অবশ্যই আমূল পাল্টে ফেলবে। যেমন আমরা যে সমাজতন্ত্রের স্বপ্ন দেখি, আমরা আমূল পাল্টে ফেলতে চাই, শোষণমূলক ব্যবস্থা থেকে একটা শোষণহীন ব্যবস্থার দিকে যেতে চাই। তো সেটার জন্য সেই প্রস্তুতি, সেই সংগ্রামটা লাগবে। কিন্তু এখন মানুষের কাছে কিন্তু আমূল কোনটা আমূল পাল্টে ফেলবে? সে কি পুলিশ আমূল পাল্টে ফেলবে, নাকি পুলিশ ব্যবস্থাটা যেমন আছে এইভাবে পুলিশ চলতে পারে না, কিংবা যদি বলি প্রশাসন যেভাবে চলছে এইভাবে প্রশাসন চলতে পারে না, কীভাবে চলতে পারে? জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে প্রশাসনের কর্তা ব্যক্তিদেরও একটা জবাবদিহি রাখতে হবে। একটা ভুল হোক, শুদ্ধ হোক, মানে জালিয়াতি করে হোক অথবা তথ্য গোপন করে হোক, রাজনীতিবিদরা তবু একটা হলফনামা দেয় নির্বাচনের সময়। কোন সচিব হলফনামা দিয়েছেন? আচ্ছা, আর একটা কথা খুবই দুঃখজনক ঘটনা, এবার এই আন্দোলনের অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয়ের পরে একটা হিড়িক পড়ে গেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পদত্যাগ করানো, এবং অনেক সম্মানিত শিক্ষকদেরকেও কিন্তু অনেক অপমানজনক বিদায় দিতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু তারপর আমরা যদি বলি যে সেই শিক্ষকরা সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদের বিরাগভাজন হয়েছেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সচিবরা, আজ পর্যন্ত কোনো সচিবদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? হয়নি। তো ফলে এগুলো দেখতে হবে যে দুর্বলকে কি সবাই আঘাত করতে পারে? শিক্ষকদের যেহেতু করার কিছু নাই, তাকে সবাই আঘাত করতে পারেন। আর সবল যারা, তারা পালিয়ে আত্মরক্ষা করেন অথবা রং বদলে আবার নতুন রূপে আবির্ভূত হন। সেগুলোর ক্ষেত্রেও তো একটা সংস্কার দরকার আছে, যে আমার জবাবদিহি চাই। আমরা 52 বছর পার করার পরেও কেন সরকারি কর্মকর্তাদের মানে আয় এবং ব্যয়ের বিবরণীটা আমরা বাধ্যতামূলক করতে পারলাম না? আমাদের দুদক নামের একটা প্রতিষ্ঠান আছে,
বিরোধী দলের ব্যাপারে তিনি খুবই খড়গহস্ত। দুদক এখন দারুণ অ্যাক্টিভ, যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় নাই আওয়ামী লীগকে ধরার ব্যাপারে, কিন্তু এই দুদক কিন্তু তার আগে মানে তার কোনো ভূমিকা ছিল বলে, আওয়ামী লীগের ক্ষেত্রে ভূমিকা ছিল বলে মনে হয় নাই। তখন এটাকে বলা হতো অনেকটা ওয়াশিং মেশিনের মতো। যদি কখনো তাদের কোনো একজন ব্যক্তি এমন অভিযোগে অভিযুক্ত হন, দুদকের দায়িত্ব ছিল তাকে সাফ সুতরো করে পরিষ্কার করে বলা, না না যতখানি অভিযোগ করেছেন তিনি আসলে তত অভিযোগ না, তিনি আসলে তার বাড়তি বলা হচ্ছে। কিন্তু যদি বিরোধী পক্ষ হয় তা জীবন অতিষ্ঠ করে ফেলার মতো ব্যবস্থা করেছেন। তাই সেই জায়গাগুলোতেও কি আমাদের একটু বিবেচনা করতে হবে না, যে এই প্রতিষ্ঠানগুলো তো দাঁড় করিয়েছিলাম আমরা জনগণের স্বার্থে। জনগণের স্বার্থে তারা তথ্য দেবেন, জনগণের স্বার্থে তারা ভূমিকা পালন করবেন এবং জনগণের কাছে নিজেদেরকে পরিচ্ছন্ন রাখবেন। তারা তথ্য সঠিক দেন নাই, ভূমিকা পালন করেন নাই এবং নিজেদেরকেও পরিচ্ছন্ন রাখেন নাই। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সমস্ত কাজ করবার জন্য তারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন। ফলে এই সমস্ত জায়গাগুলোতে একটা ধাক্কা দরকার। এই গণ অভ্যুত্থানের একটা ধাক্কা দিয়েছে, সে ধাক্কার মধ্য দিয়ে আমরা কিছু পরিষ্কার করব। কিন্তু যদি আমূল পরিবর্তনের প্রশ্ন আসে তাহলে আরো বড় ধাক্কার দরকার আছে। এরকম যেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার করলে সংবিধান সংস্কার তো করতে হবে, কারণ আমাদের সংবিধানটা এমন জায়গায় রয়েছে যেটি স্বৈরাচারী মনোভাব তৈরির একটা জায়গা তৈরি করে। কারণ হচ্ছে জবাবদিহিতা সব এক ব্যক্তির কাছে চলে যায়, যেটি আপনারা বারবার বলছিলেন যে সব জায়গায় নাগরিকদের কাছে জবাবদিহিতা থাকতে হবে। সেক্ষেত্রে সংবিধান সংস্কার করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর তো একটি বড় ভূমিকা রয়েছে। এই রাজনৈতিক দল এবং নাগরিক তাদের একটা সংমিশ্রণে যে সংবিধান সংস্কার দরকার সেটি আসলে কিভাবে সম্ভব? ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু রাজিকুজ্জামান রতন সাহেবের আলোচনার প্রেক্ষিতে যেতে চাই বা সাপ্লিমেন্ট করতে চাই। আমরা দেখেছি যে আপনার পোস্ট 5th অগাস্টের মানে পরবর্তীতে, আমি অস্থিরতা শব্দটা মোটেই আনতে চাই না, দেখা গেল যে একটা মানে ছেলে মেয়েদের তো একটা উচ্ছ্বাস ছিল, নাগরিকদের উচ্ছ্বাস ছিল। সেখানে এই টোটাল প্রক্রিয়ার মধ্য দিয়ে অনেক মানে পুলিশ লাঞ্ছিত হয়েছে, পুলিশ বলা যেতে পারে মানে পুলিশ বিপর্যস্ত, প্রতিষ্ঠানটি বিপর্যস্ত হয়ে পড়েছে। রাষ্ট্রের পুলিশকে আমরা এমন জায়গায় মানে আওয়ামী লীগ সরকার এমন জায়গায় নিয়ে মানে দাঁড় করিয়েছিল যে বিষয়টা ছিল আমি বাঁচতে তুমি বাঁচবে। অর্থাৎ দুহাতে তারা লুটপাট করেছে এবং পুলিশকেও দুহাতে লুটপাট করে, বা পুলিশ বা আপনার আবেদ আলী সার্ভিস কমিশন যেটা আছে, মানে বাংলাদেশ সিভিল সার্ভিস আছে একটা, আর একটা আছে আবেদ আলী সিভিল সার্ভিস, যারা মানে ফাঁস করা প্রশ্নে কোটা ঠোঁটা নিয়ে ধানাই বানাই করে, যেমন আপনার হারুন ওর বাপ মুক্তিযুদ্ধ, নতুন মুক্তিযুদ্ধের কোর্টে এসে চাকরি দেবে, এরকম ভুয়া ঠুয়া লোকজন যেগুলো আছে। এখন এরা অনেকেই হেনস্থার মধ্যে পড়েছে এবং স্বাভাবিক, এবং এরা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। জনগণের ক্ষোভটা তাদের বিরুদ্ধে প্রতি থাকবে, এটি স্বাভাবিক। যে কোনো পরিবর্তন, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে জনগণের রোষটা সাধারণত এন্টি পিপল, এন্টি এস্টাবলিশমেন্ট, এই সমস্ত জায়গায় ক্ষেত্রে মানুষ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মানুষ ক্ষেপে ওঠে। শিক্ষকদের ব্যাপারটা তিনি যেটা বলছেন, আমরা তো ছাত্র ছিলাম, এটা মানে অনাকাঙ্ক্ষিত বটে, মানে প্রতিষ্ঠান হিসেবে, পেশা হিসেবে, শিক্ষকের নাম হিসেবে নিঃসন্দেহে। কিন্তু এই জায়গাটি তো বা গেল কেন? আপনি যদি দেখেন গত 15 বছর ধরে যদি দেখি আমরা বাংলার প্র্যাকটিসটা কি, নির্বাচনগুলোর পোলিং অ্যাক্টিভিটি তথা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে শিক্ষকদের একটা বড় মাপের ভূমিকা থাকে। যে কোনো পরিস্থিতি হোক না কেন, যে কোনো বাংলাদেশের যে মার্ড ইলেকশন, মানে সোজা কথা যে কলঙ্কজনক নির্বাচনের যে কলঙ্কজনক নির্বাচনগুলো সংগঠিত হয়েছে এই দেশে, সেখানে কিন্তু এক ধরনের শিক্ষকদের তারা দলীয়করণই করা হয়েছে। দলীয়করণের মধ্য দিয়ে মানে আপনার এমপিও অযোগ্য দলীয়করণ নানাভাবে মানে শিক্ষকতার পেশা তারা অনেকেই এসেছেন, সবাই না অনেকেই এসেছেন। তারপরে মানে যাদের যে যোগ্যতা তারা অনেকে হেডমাস্টার হয়েছেন, ইত্যাদি ইত্যাদি, প্রিন্সিপাল হয়েছেন, নানা ব্যাপার, অনেকে প্রিন্সিপাল হয়েছেন। যেমন আমি একটা পার্টিকুলার একটা নামটা বলতে কি, শুক্লা রানী সাহা বা এরকম একটা নাম এসছে, বরিশালে একজন কলেজের মানে প্রিন্সিপালকে মানে কি রিজাইন করতে বাধ্য মানে করা হয়েছে। তারপরে তিনি বোধহয় মানে কি 2 লাইনে লিখেছেন পদত্যাগ করলাম, বা 2 শব্দ লিখেছেন পদত্যাগ করলাম, বাট দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে টু টেন্ডার দ্য আপনার রেজিগনেশন। এখন কথা হলো, যদি বিষয়টা শুক্লা রানী সাহানা হয়ে যদি শাহানা খাতুন হতো তাহলে এটা হয়তো নয়েজ হতো না, তাই না? আপনি দেখবেন যে শাহবাগ এবং নানা জায়গায় আপনার মানে এক প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে দেখা গেল যে মানে এই যে মানে 49 জন কতজন শিক্ষকের কথা বলেছে যারা আপনার মানে অমুসলিম সম্প্রদায়ের, আমি সংখ্যালঘু বলবো না, অমুসলিম সম্প্রদায়ের, তারা মানে তাদের
পদ থেকে তাদেরকে পদত্যাগ করার জন্য বলা হয়েছে, এটা দিয়ে নিন্দা সমালোচনা করেছে। এটা যদি কোনো ধর্মীয় কারণ বাংলাদেশের ওই ধর্মীয় কোনো কারণে এইভাবে কারণে কাউকে পদত্যাগ করতে বা এ করার এই ধরনের পরিস্থিতি আছে বলে আমি বিশ্বাস করি না, একদম নীতিগতভাবে বিশ্বাস করি না আমি এটা, এবং বাস্তবতাও তা না। এখন যে শুক্লা রানী সরকার বা তার ব্যাপারে যেটা জানা গেল পত্রিকায়, তিনি শহরে থাকতেন, তিনি ঠিকমতো তার ক্যাম্পাসে তিনি তার প্রতিষ্ঠানে রেগুলার আসতেন না, সপ্তাহে 2 দিন আসতেন, মানে গড় হাজির থাকতেন। সেক্ষেত্রে আপনার অভিভাবক বা শিক্ষার্থীদের ইয়ে থাকতে পারে, খুব থাকতেই পারে। সেক্ষেত্রে বলতেই পারে যে আমরা এখন সেটা কি শুধুই শুক্লা রানীর জন্য? আমাদের দেশে উপজেলা চেয়ারম্যান যিনি ইলেক্টেড হন তিনি কয়দিন অফিসে থাকেন? তিনি কি সপ্তাহে 5 দিন থাকেন? তিনি বেতন নেন না, তিনি গাড়িটা ব্যবহার করেন, সরকারের পেট্রোল অকটেন ডিজেল ব্যবহার করেন না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি ইলেক্টেড হন, তিনি কতদিন ইউনিয়ন পরিষদে থাকেন? তিনি কতদিন মানুষকে সার্টিফিকেট দেওয়ার জন্য মানে আপনার 9 AM to 5 PM মানে 5 days a week তিনি কতদিন থাকেন না। কিন্তু কত হলো যে জবাবদিহিতার জায়গায় শুধু শুক্লা রানী সরকার বা মানে অর্থাৎ আমি ওই প্রিন্সিপালের বেলায় কেন বা হেডমাস্টারের বেলায় কেন বা হেডমিস্ট্রেসের বেলায় কেন, এটা তো উপজেলা চেয়ারম্যানের বেলায় প্রযোজ্য, এটা মেয়রের বেলায় প্রযোজ্য, এটা ইউপি চেয়ারম্যানের বেলায় প্রযোজ্য, এমনকি সরকারি কর্মকর্তা যাদের 9টায় অফিস যাওয়ার কথা বা 10টায়, আমি জানি না এক্স্যাক্টলি গভর্নমেন্ট টাইম কয়টা, আমি ঠিক জানি না 9টা বা 10টা হোয়াট এভার, 9টা 5টা যদি তাই হয়ে থাকে, তারা অনেকেই কিন্তু 9টা 5টা অফিসে অনেকেই যান না, পার্টিকুলারলি আউট অফ ঢাকা জানি না, অনেকে বৃহস্পতিবার দিন মানে চলে আসেন, ঢাকায় থাকে ফ্যামিলি, সাহেব চাকরি করেন মফস্বলে, তারপরে মানে সরকারি খরচে তেল খরচ করে তিনি ঢাকা আসা যাওয়া করেন। এই যে অ্যাকাউন্টেবিলিটি তো থাকতে হবে, এবং এই ক্ষেত্রে যদি আপনি একজন মানে মুসলিম কোনো কর্মকর্তা, শিক্ষক, হেডমাস্টার, প্রিন্সিপাল, তার বেলায় আপনি যখন চাপ দিচ্ছেন তখন ইনফ্যাক্ট এটা তেমন নয়েজ হচ্ছে না, কিন্তু এদের মধ্যে কেউ যদি ইনসিডেন্টালি যদি দেখা গেল যে মানে অন্য ধর্ম সম্প্রদায়ের কেউ যদি হন, তখন এটা নিয়ে একেবারে প্লাকার্ড নিয়ে হইচই বাঁধানোর একটা মানে নয়েজ করার ব্যাপারটা পরে মানে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, এটাও কিন্তু একটা বাজে প্রবণতা। তো আমি যেটা বলতে চাই যে শিক্ষকরা পদত্যাগ করবেন কি করবেন এটা কাউকে দায়িত্ব দেওয়া হয়নি, এটা একটা রেগুলেটরি বডি আছে, শিক্ষা প্রশাসন আছে, সব কিছুই আছে, তাই না? এইভাবে একটা মানে আপনার সোজা কথা মানে আপনার এটা এই ব্যাপকভাবে মানে বিষয়গুলোকে আমরা এটা সাপোর্ট করি না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি আপনি দেখেন, এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ হয়ে গেল বা প্রভিসিরা বাদ পড়লো বা কোনো ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে দেখি তারাও ছেড়ে দিলেন, একটা টু শব্দ নাই। কেন টু শব্দ নাই? কারণ তাদের নৈতিক অবস্থাটি তো নাই। এই যে স্বৈর শাসন প্রলম্বিত হয়েছে, এই স্বৈর শাসন প্রলম্বিত কি শুধুই মাত্র কি পুলিশের কারণে? এই স্বৈর শাসন প্রলম্বিত হওয়ার কারণে কি তথাকথিত শিক্ষক সমাজের, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের যারা আমরা আছি আপনার সাথে, ছেলে পেলে গুলি করে মেরে ফেলতেছে। এই যে আপনি একটু আগে আপনি একটা ভিডিওর কথা বললেন সাভার এলাকার, তাই না? ভ্যানের মধ্যে লাশের স্তূপ, রক্ত ঝরছে রাস্তায়। কই আমাদের এই সমস্ত ডক্টরেট শিক্ষকরা যারা মানে নীল দল, লাল দল, কি নানান ধরনের দল ঠল করেন, হ্যাঁ, তারা কি কখনো নিন্দা করেছেন? আমরা যখন যে সময় ছাত্র রাজনীতি করেছি 80 দশকে, তখন তো আমাদের সামনে আমাদের শিক্ষকরা বুক পেতে দাঁড়িয়েছেন। অফকোর্স এবারও আমরা কিছু শিক্ষককে দেখেছি, আমি আসিফ নজরুল ছিলেন, তারপর জুবাইদা নাসরিনের কথা বলতে চাই, তানজিমউদ্দিন খানের কথা বলতে, আমি ঢাকার কথাই বলছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিচার্স আমরা দেখেছি, যারা দেখেছি তারা ছাত্রদের সামনে মানে দাঁড়িয়েছেন, চিৎকার প্রতিবাদ করেছেন, কেঁদেছেন, ইত্যাদি ইত্যাদি। তো আজকে বাট অধিকাংশই না, ফিউ আজকে আপনার এই জন্য তারা নিজেদের সম্মানটা হারিয়েছেন। আপনি যদি বলেন যে মানে গণমাধ্যমের কথা যদি বলেন, আপনারা গণমাধ্যম শব্দটা বলতে অনেক বেশি পছন্দ করেন। আমি বরাবরই এই মাধ্যমটাকে গণমাধ্যম বলতাম না, আমি বলতাম এটা হচ্ছে এক ধরনের ধনিক শ্রেণী, তারা তাদের শিল্প ব্যবসার একটা প্রতিষ্ঠান, প্রচার মাধ্যম বলতাম বরং আমি এটাকে। এই প্রচার মাধ্যমের লোকজন যারা, তাদের কেন বলতে হবে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যে আমরা আপনার পাশে আছি? ওনার স্বৈর শাসনের পাশে আছেন, ওনার হত্যাযজ্ঞের কর্মকাণ্ডের পাশে আপনারা আছেন, আপনাকে পালাতে হয় কেন? আপনাকে কেন বর্ডার দিয়ে আপনাকে পুরো পরিবার সহ পালাতে হয়? আপনাকে কেন প্রেস ক্লাব থেকে আপনাকে উচ্ছেদ হয়ে যেতে হয়? আপনি কেন সাহস করে প্রেস ক্লাব ঢুকতে পারেন না? আপনার এখন ওই পন্থী, সরকারপন্থী সাংবাদিক নেতৃবৃন্দ এই যে মামলার ব্যাপারে তারা মানে সমালোচনা করে, আপনারা কি সাংবাদিক ছিলেন? নাকি সরকার অপকর্মর মানে আপনার মানে কলম নামধারী মানে লাঠিয়ে রয়েছিলেন? আজকে যদি বলি আমাদের মানে অন্যান্য অঙ্গনেরও যারা ব্যবসায়ী যিনি, তিনি ব্যবসা করবেন। আমি যদি মানে দু একটা শিল্প, আমি নাম বলবো না কারো, দু একটা শিল্প গ্রুপ তো অ্যাটলিস্ট বাংলাদেশে আছে, তাদের তো কোনো কারখানা একটা বড়ির বিচিও কেউ নিক্ষেপ করে নাই। কারণ তারা আওয়ামী লীগ, বিএনপি কি করলো না করলো, কোনো দল, তারা দে ডোন্ট কেয়ার। তারা তাদের মতো ব্যবসা করছেন, তারা উৎপাদন করছেন, তারা মানুষের কর্মসংস্থানের সুযোগ করছেন, তাই না? তারা মানে জিডিপিতে অবদান রাখছেন।
আপনি ব্যবসা করবেন, ধানাই পানাই করবেন, ভ্যাট ফাঁকি দিবেন, ট্যাক্স ফাঁকি দিবেন, আপনাকে তো সরকারের সাথে থাকতে হবে। আপনি লুট করবেন, বাংলাদেশ ব্যাংকে নানান নামে ব্যাংকের মালিক হবেন, কখনো আমি আপনার ব্যাংক থেকে টাকা নেব, কখনো আপনাকে আমি টাকা দেওয়ার ব্যাপারে সাহায্য করব। এইভাবে তো মানে লুণ্ঠন একটা চক্র তৈরি হয়েছিল, এবং এরাই বলেছিল যে আমরা আপনার পাশে আছি। আমরা তো এই যে আপনার কথিত গণমাধ্যম, আমরা তো এটাও দেখেছি যে আপনার শাইখ সিরাজ বলে একটা লোক আছে, আমাকে একটু কয়েকটা সেকেন্ড, শাইখ সিরাজকে আমরা দেখেছি রাজহাঁস কেমনে গণভবনে কিভাবে ডিম পারে, কিভাবে কাতলা মাছ পানির মধ্যে হা করে তাকিয়ে থাকে, প্রধানমন্ত্রীকে দেখে কিভাবে চোখ মানে ফেল করে তাকায়, কত কাহিনী, কত বর্ণনা আমরা শাইখ সিরাজের মধ্যে দেখলাম। এই সমস্ত চাটা সাংবাদিক কথিত ইন্ডিয়াতে আছে বলে গদি মিডিয়া, মানে মোদির সাথে মিলিয়ে যারা মোদির সমর্থক, মোদির শাসনকে যারা সাপোর্ট করে তাদেরকে বলতো গদি মিডিয়া, নট গদি মিডিয়া। বাংলাদেশে তো আমাদের কেউ কেউ তো দালাল মিডিয়া, আমি এটাকে চাটা মিডিয়া বলতে পছন্দ করি। এই চাটা মিডিয়ার আরেকজনকে দেখলাম এটিএন বাংলা টাংলা বোধ হয়, ডিবি হারুন। আরে ভাই, সে তো একটা সচিব পর্যায়ের লোক না, মন্ত্রী তো দূরের কথা, লোকটা কি বোধ হয় ডিআইজি বা এরকম কিছু একটা হবে বোধ হয়, পুলিশের ডিবি, তাও ঢাকার মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের প্রধান ছিল। তিনি হাঁটছেন, তিনি তার বাগান দিয়ে হাঁটছেন, সবুজ ঘাসের পর দিয়ে হাঁটছেন, তার রিসোর্টের ওখানে হাঁটছেন, সাংবাদিক পিছনে পিছনে কি জুম না বুম কি বলেন যে আপনার এটা লাঠি নিয়ে মাইক্রোফোন বুম, এই সমস্ত নিয়ে পিছনে পিছনে যাচ্ছেন। এই যে তাকে মহিমামণ্ডিত করার যে প্রয়াস, একটা খুনি, একটা বাজে লোক ভাতের হোটেল খুলছে, তাকে মহিমামণ্ডিত কেন করতে? কারণ আপনার মালিক এবং আপনাদের অন্য কোনো ধান্দা আছে, অন্য কোনো ধান্দা আছে বলেই আপনার ওই ডিবি হারুনকে আপনাদের ব্যবহার করতে হয়, তাকে ফুলিয়ে ফাঁপিয়ে তাকে প্রজেক্ট করতে হয়। আপনি অপকর্ম করবেন, 10 কাঠার প্লট লাগবে আপনার, ওই যে শাইখ সিরাজ নিয়েছে, ওটাকে ইমিডিয়েটলি ছিনিয়ে নেওয়া উচিত, বাদ দেওয়া উচিত। মানে এই জাতীয় যাদেরকে রাষ্ট্রের জনগণের জায়গাতে অধিগ্রহণ করে তো আপনার রাজুক প্লট বানায়, সেই জায়গাকে এই সমস্ত লুণ্ঠনকারীদের এবং অত্যাচারী শাসকদের সহযোগী যারা, স্বৈরশাসকের সহযোগী যারা ছিল, তাদের নামে যে সমস্ত প্লট বড় হয়েছে, ইট শুড বি ক্যান্সেলড ইমিডিয়েটলি। আমরা একটা বিরতি নিয়ে আলোচনা করব। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। প্রথমে আমরা যে এই জায়গাটা ছিলাম, রিপন ভাই তো অনেক কিছু বললেন, সেগুলো হয়তো আপনি করবেন, তার সাথে আমরা সংস্কারের বিষয়টি ছিলাম। আসলে সংবিধান সংস্কারটা জরুরি, কারণ এই সংবিধানের কারণে একটি একনায়কতন্ত্র বা স্বৈরাচার শাসন ব্যবস্থা গড়ে ওঠে। সেই জায়গায় রাজনৈতিক দলের ভূমিকা তো অনেক, এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটির সাথে সমন্বয় করে নাগরিক অধিকার নিশ্চিত করে যেই সংবিধান প্রণয়ন করা জরুরি, সেটি আসলে কিভাবে সম্ভব হবে? সংবিধান আসলে কোন জায়গাটা সংস্কার করা দরকার, এটা কিন্তু একটু সুনির্দিষ্ট করা দরকার, তা নাহলে একটা সাধারণ কথা হবে যে সংস্কার চাই। সংবিধান তো আমাদের এ পর্যন্ত 17 বার সংস্কার হয়েছে, মানে সংশোধনী যদি বলি, এর মধ্যে কয়টা সংস্কার গণতন্ত্রের স্বার্থে এবং কয়টা সংস্কার হয়েছিল আমাদের ক্ষমতাসীনদের ইচ্ছাকে চরিতার্থ করবার জন্য? আমাদের সংবিধান প্রণয়ন হলো 72 সালের 4 নভেম্বর। 1 বছর যেতে না যেতে তো সংবিধানের সংশোধনী এলো, এবং আমরা যদি সংবিধানের দ্বিতীয় সংশোধনীর কথাটা বলি, এই দ্বিতীয় সংশোধনী হচ্ছে সমস্ত কালাকানুন মানে তৈরি করার একটা সিংহদ্বার খুলে দেওয়া হলো। আগে 26 অনুচ্ছেদে ছিল যে মানে গণতান্ত্রিক মূল্যবোধ বা গণতান্ত্রিক চেতনা বা সংবিধান বর্ণিত যে সমস্ত মৌলিক অধিকার, এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো আইন তৈরি করা যাবে না। কোনো আইন যদি এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয়, যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানিই বাতিল হয়ে যাবে। এটা ছিল একটা আমাদের রক্ষা কবচ, গণতান্ত্রিক অধিকারের একটা রক্ষা কবচ। সেই রক্ষা কবচের উপরেই কিন্তু প্রথম হাত চালানো হলো দ্বিতীয় সংশোধনীর মধ্যে দিয়ে, এবং তারপর থেকে দেখুন একের পর এক যে সংশোধনীগুলো আসলো, এর মধ্যে কতটা ওই আবার যদি বলি, তাহলে এখন সংবিধানের কোথায় আমরা হাত দিব, কোন জায়গাটা? 1/3 তো আপনার হাত দেওয়ার সুযোগ নেই। 1/3 তো ইটারনিটি ক্লজেস। ইটারনিটি ক্লজ মানে হচ্ছে চিরাচরিত ধারা, এটা আপনি জিন্দেগিতে বাইচা থাকা অবস্থায় হাত দিতে পারবেন। এমন কিছু ধারা তো পরিবর্তন করার সুযোগ আছে যে স্বৈরাচার হওয়ার, হ্যাঁ, সেগুলো কোথায় কোথায় আছে সেগুলো একটু খুঁজে বের করতে হবে। যে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কিভাবে নিরঙ্কুশ করে দেওয়া হলো, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কোনো থাকলো কিনা, বা ব্যালেন্স অফ পাওয়ার, যেটা সে কবে আমরা ফরাসি বিপ্লবের সময় শুনেছিলাম যে মতেস্কু একটা ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার তিনি বলেছিলেন যে যদি কোনো ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয় তাহলে স্বেচ্ছাচারের ক্ষেত্র প্রস্তুত হয়। এখন তাহলে ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, এই জন্য বিচার বিভাগের আপাত স্বাধীনতা লাগবে, প্রশাসনের আপাত স্বাধীনতা লাগবে, এবং আমাদের যেটা বলি আইন
প্রণয়নকারী সংস্থাদের বা সংসদ, তা বিচার বিভাগ, সংসদ এবং প্রশাসন, এই তিনটা রিলেটিভ ইন্ডিপেন্ডেন্স লাগবে। তার সঙ্গে যে ফোর্থ স্টেট বলা হয় সংবাদ মাধ্যম, যেটাকে আপনারা গণমাধ্যম বলেন অথবা রিপন ভাই প্রচার মাধ্যম বলেন, এটা আসলে সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমে সেই স্বাধীনতা থাকবে, সে সমস্ত ত্রুটিগুলো তুলে ধরতে পারবে, সংকটগুলো দেখিয়ে দিতে পারবে, সম্ভাবনার পথগুলো চিহ্নিত করতে পারবে, ফলে সে একটা ওয়াচডগের ভূমিকা পালন করবে। সেই জায়গাটা আমাদের সংবিধান কতটুকু সুরক্ষিত করে, নাকি প্রধানমন্ত্রীর কাছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে? রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের এক সাবেক রাষ্ট্রপতি বলেছিলেন যে তিনি মোনাজাত করা ছাড়া তো আর কোনো কাজ রাষ্ট্রপতির দেখেন না। কারণ রাষ্ট্রপতির কাছ থেকে মানে পরামর্শ নিয়ে কাজ করবেন তা নয়, মানে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। এটা কদম বসি করার মতো লোকজন যদি রাষ্ট্রপতি বানানো হয়, হ্যাঁ, তাহলে এটাকে লাগবে। 2 নম্বর হচ্ছে যে সংবিধানের একটা জায়গা আছে 70 অনুচ্ছেদ, যদি কোনো দলের সংসদ সদস্য দলের বিরুদ্ধে ভোট দেয় তাহলে তো সংসদ সদস্য ভোট বাতিল হয়ে যাবে। তখন বলা হচ্ছে এটা না থাকলে কি হবে, আমাদের মানে ভারতে দেখা গেছে যে পার্লামেন্ট মেম্বারদেরকে কেনাবেচা করা যায়। আচ্ছা, যে পার্লামেন্ট হর্স ট্রেডিং নাম দিয়েছে, যেটা মানে ঘোড়া কেনার মতো আর কি, যে বেশি দাম দিলে বেশি দামি বড় ঘোড়াটা কেনা যায়। তো এখন পার্লামেন্ট মেম্বাররা যদি ঘোড়া কেনাবেচার মতন হয়ে যায় তাহলে সেই পার্লামেন্টের উপর মানুষের আস্থা থাকবে কীভাবে? আবার যে প্রক্রিয়ায় পার্লামেন্ট মেম্বার হচ্ছেন, সেই প্রক্রিয়ায় পার্লামেন্ট মেম্বার হলে সংসদে যদি 70% উপরে ব্যবসায়ীরা থাকেন তাহলে ওখানে তো ব্যবসায়ী করবেন। ব্যবসায়ীরা যেখানে মুনাফা বেশি সেখানে বিনিয়োগ করবেন এবং মুনাফার জন্য তারা যা যা করা দরকার সবই করবেন। তা পার্লামেন্টকে যদি তাদের মুনাফার ক্ষেত্র দেখেন তাহলে 5 কোটি টাকা বিনিয়োগ করে যদি আমি 50 কোটি টাকা তুলতে পারি তাহলে সেখানে করবো না কেন? ফলে সেখানে মুনাফার কাছে মানুষের মূল্যবোধটা পরাস্ত হয়ে যাচ্ছে। রাজনীতিতে এটা একটা বড় ধাক্কা যে আমি দরজা বন্ধ করে দিতে চাই পার্লামেন্ট মেম্বারদের, যে আমার নিয়ন্ত্রণের বাইরে কেউ যাবে না, আমি দড়িটা ধরে রেখেছি হাতে। কারণ এমন প্রক্রিয়া পার্লামেন্ট মেম্বার হয়েছে যাকে যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না, তাকে দড়ি বেঁধে নিয়ন্ত্রণ করতে হয়। তো এই জায়গায় তো পার্লামেন্টের ডেমোক্রেসির ক্ষেত্রে তো ডেমোক্রেসির চর্চা তো পার্লামেন্টেই হচ্ছে না। সেই জায়গায় যদি কোনো সংশোধনীর প্রয়োজন হয় সেগুলো অবশ্যই করা দরকার আমাদের। পাশাপাশি যে জিনিসটা দরকার যে আমাদের সংবিধান সেটা কতটুকু নিজেকে নিজে পরিবর্তন করতে পারে। কারণ যুগের সঙ্গে পরিবর্তনের, এটা হচ্ছে যুগের ধর্ম। আমরা প্রত্যেকে পরিবর্তিত হয়ে যাচ্ছি না, কেউ আকৃতিতে পরিবর্তন হচ্ছে, প্রকৃতিতে পরিবর্তন হচ্ছে, আমাদের তো হচ্ছেই। প্রকৃতির একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে পরিবর্তন করা, সমাজেরও একটা স্বাভাবিক প্রবণতা হচ্ছে পরিবর্তন করা। তাহলে আমাদের সংবিধানের মধ্যে সেই পরিবর্তনের যদি ধারাটা থাকে সেটা কোন দিকে নিয়ে যাবে আমাদেরকে? আগের চেয়ে আরও অগণতান্ত্রিক জায়গার দিকে যাওয়া, নাকি আগে যা ছিলাম তার চেয়ে আরও একটু গণতান্ত্রিক হওয়া? আমাদের সংবিধানের এই সংশোধনগুলো কিন্তু আগের চাইতে আমাদেরকে আর একটু অগণতান্ত্রিক করে দিয়েছে। কিছু কিছু জিনিস বাধ্যতামূলক করে দিয়েছে সংবিধানে যে এইটা মানতেই হবে, যেটা রিপন ভাই বললেন। আচ্ছা, মানতেই হবে কেন? তার যুক্তিটা কি? যুক্তি আমরা বলেছি তাই, তাহলে আমি বলেছি তাই, তাহলে রাজতন্ত্রের সংবিধানের মতো অনেকটা হয়ে গিয়েছিল। সেই জায়গাগুলো, সেই ধারাগুলোকে আমাদের একটু আলোচনা নিয়ে আসতে হবে। আর আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে সংবিধান মানুষের ইচ্ছার যদি প্রতিফলন হয়, তা মানুষ কি ইচ্ছা করে? মানুষ ইচ্ছা করে একটা গণতান্ত্রিক পরিবেশের, মানুষ ইচ্ছা করে সে মানুষ হিসেবে বাঁচবে, মানুষ ইচ্ছা করে আমি এই ভূখণ্ডটা একই আছে, কিন্তু আমরা এর মধ্যে রাষ্ট্রীয় পরিবর্তন দেখেছি অনেক। এই ভূখণ্ডটা একসময় ব্রিটিশের অধীন ছিল, তারও আগে মোগলদের অধীন ছিল, তারপরে ব্রিটিশের অধীন হলো, ব্রিটিশের অধীন থেকে আমরা গেলাম পাকিস্তানের অধীন, তারপর হলাম বাঙালিদের অধীন। তাহলে ভূখণ্ড একই আছে, মানুষগুলো একই আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাগুলো পাল্টে গেছে। সে পাল্টে যাওয়ার মধ্য দিয়ে কেন এরকম পরিস্থিতি হয়? মানুষ কখনো কখনো দীর্ঘশ্বাসের সঙ্গে বলে আগেই ভালো ছিলাম। তো কেন মানুষ তাহলে এটা বলে? তাহলে তখনই জবাবদিহিতার প্রশ্ন আসে, আগের চাইতে ভালো থাকবো বলেই তো রক্ত দিলাম, আগের চাইতে ভালো থাকবো বলেই তো সংগ্রাম করলাম। কিংবা যে ছাত্র গণ অভ্যুত্থানটা হলো, এখানে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে শ্রমিক প্রায় এখন পর্যন্ত 130 জন শ্রমিকের নাম পাওয়া গেল, যে শ্রমিকরা জীবনটা দিল। সেই শ্রমিকরা কি চাইবে না তাদের মজুরিটা ন্যায্য থাকুক, তাদের কাজের অধিকারটা ভালো থাকুক, তারা যে পরিশ্রম করে পরিশ্রমের একটা মূল্য তারা পাবেন? তো সেটা কি তারা চাইতে পারে না? যে কৃষক, এই যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে তারপর কৃষক কিন্তু জমিতে যাওয়া বন্ধ করে নেই। কৃষক জমিতে যাওয়া বন্ধ হয়নি বলে কিন্তু আমাদের প্লেটে ভাত আসাটা বন্ধ হয় নাই। আমরা কোথাও কি সেই কৃষকদের কথা একবার ভাবছি কখনো? তারা কেন পণ্য উৎপাদন করে সেই পণ্য ঢাকা আসতে গিয়ে ঘাটে ঘাটে তাকে চাঁদা দেওয়ার মধ্য দিয়ে একদিকে যারা ঢাকায় কিনছেন তারা
ন্যায্য দামে কিনতে পাচ্ছেন না, আর ওই কৃষক তার ফসলের দাম পাচ্ছেন না। এগুলোকে আমি চ্যানেলাইজ করব কিভাবে? তা রাষ্ট্র যদি সংস্কারের প্রশ্ন বলি, সংবিধান সংস্কারের পাশাপাশি আমার তো রাষ্ট্রীয় কাঠামোগত এই সংস্কারগুলো থাকা দরকার, যে রাষ্ট্র কাঠামোর কোন জায়গায় কে কতটুকু আছে। এখন আমাদের যদি কেউ বলে আমাদের শিক্ষকরা কি করেন, শিল্পে যে উৎপাদন হয় এটা চোখে দেখা যায়, কাঁচামাল আসছে ফিনিশড গুড হয়ে যাচ্ছে। আমরা কৃষিতে উৎপাদনটা চোখে দেখা যায়, বীজ ফেললাম তারপরে ফসল পেলাম, কিন্তু শিক্ষকরা যা উৎপাদন করেন সেটা কি চোখে দেখা যায়? সেটা দেখে একটা জেনারেশনের মধ্যে দিয়ে, যে শিক্ষকদের সেই জ্ঞান, সেই দক্ষতাটা তারা পরবর্তী প্রজন্মের মধ্যে যখন সঞ্চারিত করেন, তার মধ্যে দিয়ে একটা দেশ কতখানি ডেমোক্রেটিক্যালি ডেভেলপ করে, কতখানি স্কিল ডেভেলপমেন্ট হয়। আমাদের এখানে কোনো কোনো ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ডেমোক্রেটিক কালচারের ডেভেলপমেন্ট হয়নি, যেটা রিপন ভাই বলছেন যে হ্যাঁ এক্ষেত্রে শিক্ষকদেরকে একটা রোল ছিল না। তারা কি পাঠ্যপুস্তক শুধু শেখাবেন? তারা পাঠ্যপুস্তকের পড়াটাই শুধু শেখাবেন? আচ্ছা, পাঠ্যপুস্তকের পড়াটাও শেখান নাই সবসময়, তাহলে এটা কেন হয় নাই সে দিকটা যেমন আমাদের বিতর্ক করতে হবে। পাশাপাশি শিক্ষার সিলেবাসটা কেমন হওয়া উচিত, আধুনিক জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে কি, মূল্যবোধ বিকাশের সঙ্গে সঙ্গতিপূর্ণ হচ্ছে কি, শিক্ষা পাঠ্যক্রম এবং শিক্ষক এবং শিক্ষার্থী তাদের একটা সমন্বয়টা সাধন করতে পারছে কি, এই সমস্ত জায়গায় যদি সংস্কারের প্রশ্ন আসে অবশ্যই এগুলোকে আমাদের সংস্কারের জায়গায় নিয়ে আসতে হবে। ফলে একদিকে সংবিধানের কোন কোন জায়গায় আমাদের সংস্কার করতে হবে সেটা চিহ্নিত করা, আর হলো রাষ্ট্র এবং সমাজের কোন কোন জায়গাগুলোতে আমাদের মানে সংস্কার করতে হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হলো যে কোনো পরিবর্তনের জন্য একটা আকুতি লাগে, আকুতির সঙ্গে কিছু আত্মদান লাগে। আকুতি এবং আত্মদানটা যেন ব্যর্থ হয়ে না যায়, এই জন্য আবার সচেতনতাও লাগে। কারণ আমরা ৭১-এর এত বড় একটা আত্মদান আমরা পুরোপুরি সফল করতে পারলাম না। ৯০-এর ইয়ের সঙ্গে রিপন ভাইয়ের প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন, আমরা তাদের পিছনে পিছনে ছিলাম। তো এখন দুইজন দুই সংগঠন করেছি, কিন্তু আমরা তো সেই সময় আমাদের অন্তত একটা মৌলিক জায়গা ছিল যে স্বৈরাচারের অবসান চাই। তা স্বৈরাচারের অবসানের পরে আবার এত বড় স্বৈরাচারের জন্ম হলো কেমন করে? এই জায়গাগুলোকে আমাদের একটু চিহ্নিত করা দরকার। সেই জায়গাটার জন্য মানে সংস্কারের যেহেতু বিষয়টি আসছে, রাজনৈতিক কাঠামোতে তো সংস্কার দরকার হবে। যেমন আমি যদি একদমই বলি, আপনারা দুজন যদি সংসদ সদস্য হতে চান, দেখা গেলো দল আপনাদেরকে মনোনয়ন না দিলে সেখানে একজন ব্যবসায়ী এবং মাফিয়াকে মনোনয়ন দিল, তাহলে সেই রাষ্ট্র সংস্কার বা যেই রাষ্ট্রের স্বপ্ন সবাই দেখছে সেটি আসলে গঠন করা সম্ভব হবে কিনা? ধন্যবাদ আপনাকে। যদি আমার কথা যদি ধরেন, আমি রাজনৈতিক দলেই বলছি, আমি আপনাদের উদাহরণ হিসেবে এক্সকিউজ মি, আমি ব্যক্তিগত বিশ্বাস করি যে বাংলাদেশে একটা বড় মাপের সংস্কারের ক্ষেত্র তৈরি হয়েছে। ঠিক আগের জায়গাটিতে যেভাবে যারাই যেভাবে ভাবতেন, আমার মনে হয় না ঠিক সেইভাবে থাকাটা সম্ভব হবে। মানুষ ঠিক আপনার আগের মতো, ঠিক ওই যে আপনি যেটা বললেন যে ওই যে মানে আপনার নেচে গিয়ে পাশে থাকার ব্যবসায়ীদেরকে যেমন পার্লামেন্টে দেখতে চায় না, লুটারেদেরকে দেখতে চায় না, একইভাবে রাজনীতিকদের মধ্যে যাদের টেইন্টেড ইমেজ আছে, যারা দুর্নীতিবাজ, লুণ্ঠনকারী এবং মোটামুটি আমার পুনরো মানে অনেক আগের যে শব্দগুলো ব্যবহার করতাম, গণদুশ্মন বলতাম, মানে অর্থাৎ এন্টি পিপুল, যাদের মধ্যে ক্যারেক্টারিস্টিক্যালি যারা খুব এন্টি পিপুল, তাই না, মানে মানুষের সাথে যায় না যাদের, যারা দখল, চাঁদাবাজি, মানে কি বলে আপনার একটা মাফিয়াস তন্ত্র চালু করে ফেলেন যার যার এলাকায়, হ্যাঁ, এবং নিজেদেরকে এক একজন ছোট ছোট ঈশ্বর ভাবা শুরু করে দেন। এটা তো ঠিক না। কারণ আমাদের দেশের জনগণ দেখেছে তাদের একজন মানুষকে, মানে এটা যদি এখন তাদের সংখ্যা খুব কম, তাদের দেখেছে তারা মানে ফুটপাথ দিয়ে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, স্বাভাবিক জীবনযাপন করেন। আমি অনেস্টলি বলি, আমি আমার ব্যক্তিগত জীবন চালনার কথা যদি বলি, আমি অনেক আগে ডেভিড ক্যামেরন বলে একজন ভদ্রলোক ব্রিটেনের প্রাইম মিনিস্টার হলেন, তার আগের দিন সাংবাদিকরা তার কাছে ছুটলেন, মানে ওদের দেশের ভাষায় পাপারাজি নাক বলেন আপনার নাকি, ক্যামেরাম্যানরা সব ছুটে গেল। তো তাকে জিজ্ঞেস করলো যে আপনি কি প্রধানমন্ত্রী হচ্ছেন? সেটা উত্তর উনি সরাসরি না দিয়ে বললেন যে ওয়েল উই হ্যাভ অ্যাগ্রিড টু ফর্ম এ কোয়ালিশন। অর্থাৎ কোয়ালিশন হলে উনি তো বড় দলের নেতা, উনি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হবে, একটু ঘুরে বলেন। বাট আমার বক্তব্য সেই জায়গায় না। আমি ঠিক দেখলাম ওনার সামনে একটা পলিথিন ব্যাগ ঝোলানো, ঠিক এইভাবে হাতটা এইভাবে করা, পলিথিন ব্যাগের মধ্যে পাউরুটি দেখলাম, ডিমের একটা দেখলাম, মানে মাখন দেখলাম। অর্থাৎ উনি গ্রোসারি সেরে বাসায় ফিরছেন। যিনি আগামীকালকে সকালবেলা রানীর সাথে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অনুমতি প্রাপ্ত হবেন, তিনি ঠিক তার কয়েক ঘন্টাকে রাতের বেলায় তিনি বাসায় ফিরছেন বউ বাচ্চার জন্য সকালের নাস্তার সামগ্রী নিয়ে। আমি তখন চিন্তা করলাম
বাংলাদেশে আমরা যারা রাজনীতি করি আমাদের আমি না, আমি তো একটা অনেক পুরনো দাম একটা মোবাইল ব্যবহার করি, সামান্য দামি, সামান্য অল্প টাকার। তো মোবাইল ফোন ব্যবহার করার জন্য নেতাদের চামচা থাকে, মানে নেতা আছেন কি নেতা নেই, ফোনটা ধরে নেতার চামচা। তারপরে গাড়িতে গেলে 5-7 জন চামচা নিয়ে ঘোরে বা কি বডিগার্ড টডিগার্ড নিয়ে ঘোরে। তো আমি মাঝেও চিন্তা করি যে এই লোকগুলোকে সে এই নেতা অ্যাফোর্ড করে কেমনে? তো আমি তো পারি না, তাই না? অর্থাৎ নেতার সাথে যখন জনগণের সম্পর্ক থাকে না, নেতা গ্রোসারিতে যাবেন, তিনি ফুটপাত দিয়ে যাবেন, 2 হালি কলা কিনবেন, মানুষের সাথে কুশলাদি জিজ্ঞেস করবেন কেমন আছেন, ভালো আছেন, রিক্সা উঠবেন, রিক্সাওয়ালার সাথে কথা বলবেন, তাহলে তিনি রাষ্ট্রটা কেমন ছিল, সমাজটা কেমন, সব কিছুর সাথে সম্পর্কিত হবেন। কিন্তু এমপি হয়ে যাওয়ার পরে তিনি যখন ওই যে উনি যেটা বলেন 1.5 কোটি টাকা দামের গাড়ি হাঁকিয়ে যখন ছোটেন, তখন ওই ভোটারের মধ্যে মনে হয় উনি আগে ছিলেন কি এখন হলেন কি। যেমন আওয়ামী লীগের নেতাদের মধ্যে বলা হয় যে নৌকা ফুলে জাহাজ হয়ে গেছে, নৌকা তো ফুলে জাহাজ হওয়ার কথা না। যেমন অনেকে বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আঙ্গুলটা তো কলা গাছ না, কিন্তু আঙ্গুল ফুলে বট গাছ হয়ে যাচ্ছে। তো এইগুলোতে পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে যারা নেতৃস্থানীয় জায়গায় যারা আছেন, আমরা এই ব্যাপার আমাদের নিজেদের দলের বেলায় যদি বলি, আমরা জনগণের কাছে গ্রাহ্য, জনগণের ভালোবাসা পেতে পারেন, তাই না? এমন জনপ্রতিনিধি নির্বাচন করার কথাই বলবো যাতে জনগণ তাদের প্রতি আস্থা রাখতে পারে। একটি কথা বলি, 5 বছরের জন্য যাতে কেউ মোগল সম্রাটের সুবেদার না হয়ে যান। ওই যে দিল্লির বাদশাহ মুঘল সম্রাট হতেন আর এই দেশে মানে তাদের অধিভুক্ত রাজ্যগুলোতে সুবেদার হতেন। আমরা 300 আসনে সুবেদার দেখতে চাই না, আমরা দেখতে চাই জনপ্রতিনিধি দেখতে চাই। এবং ব্যবহৃত সংস্কারের কথা বললেন তো, এটা আমার একটা প্রস্তাব থাকবে। আমরা তো 31 দফার একটা সংস্কার প্রস্তাব দিয়েছি, এটাকে আরও আলোচনা করা যাবে, আরও ইলাবোরেট করা যাবে। যেমন ধরুন আপনি 5 বছর জন্য এমপি হলেন, আপনি সবসময় এমপি হয়ে গেলেন, আপনি আকাম কুকাম করলেন। আপনারও যেমন এই যে রাজশাহীর এনামুল হক বলে যে একটা লোক ছিল, তার ভিডিও বেরোলো, দেখা গেল তারে আওয়ামী লীগ জামানে তারা রিকল করা গেল, কারণ আইন নাই। যদি খোঁজ শেখ হাসিনা যদি তাকে বহিষ্কার করতেন, তার কুকর্মের কারণে অনৈতিক কাজের জন্য তাকে বহিষ্কার করা সম্ভব হয়নি বা করেন উনি তিনি। আচ্ছা, কিন্তু যদি সিস্টেমটা থাকতো, ওই এলাকার ভোটাররা তাকে ফেরত আনার জন্য সিস্টেম থাকতো, মানে তাই না, তাহলে তাকে রিকল করা যেতে পারতো। এরকম অনেক জিনিসগুলি আমাদের ভাবতে হবে আসলে। রতন ভাই, দুঃখিত আপনাকে আজকে আর সময় দিতে পারছি না। আলোচনা অংশ নেওয়ার জন্য রাজিকুজ্জামান রতন এবং ডক্টর রাসেলুজ্জামান রিপন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।